হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটি নতুন পেন্সিল পোর্ট্রেট ভিডিও নিয়ে সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব তোমাদের সামনে হাজির করলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ছবিটি একজন খুবই নামকরা অভিনেতা ছবি দিয়ে শুরু করলাম। দেখো ছবিটা। আজকে ছবিটাকে আমি তৈরি করলাম একটা অন্য কারণে। অ্যাকচুয়াল ইনি এমন একজন অভিনেতা যার সম্বন্ধে বললে খুব কম বলা হবে। আসলে নামকরা অনেক অভিনেতাই আছে, কিন্তু ইনি একজন এমন ধরনের, আমরা ছোট বাচ্চারা সবাই কিন্তু এর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টুন পিকচার দেখেছি। তখন যে সময় তিনি এই ছবিগুলো করতেন সেই সময়ে কোনো ডায়লগ ছিল না। তো সেই সময় তিনি এই ছবিগুলো করেছিলেন। ইনি হলেন স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন, যাকে আমরা চার্লি চ্যাপলিন হিসাবে জানি। ইনি 16ই এপ্রিল 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু হয় 25শে ডিসেম্বর 1977 সালে। তিনি ছিলেন একজন ইংরেজ কমিক অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং সুরকার, যিনি নির্বাক চলচ্চিত্র যুগের খুব খ্যাতি অর্জন করেছিলেন। ইনি পর্দার ব্যক্তিত্বে পর্দার মধ্যে এমনভাবে ফুটিয়ে তুলতেন তার অভিনয় জিনিসটাকে। হ্যাঁ, তো সেই সময় বিশ্বব্যাপী আইকন হয়ে ওঠেন তিনি এবং শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন। ভিক্টোরিয়ান যুগে শৈশব থেকে 1977 সালে পর্যন্ত, তার মৃত্যুর 1 বছর আগে পর্যন্ত তার কর্মজীবন প্রায় 75 বছরের বেশি সময় ধরে বিস্তৃত ছিলেন। ইনি খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে অভিনয় করতেন, বলাই বাহুল্য যে বোঝাই যেত না। তিনি খুব কষ্টের মধ্যে এবং দারিদ্র্যের মধ্যে দিয়ে তার জীবনযাপন ছিল। ওনার বাবা অনুপস্থিত ছিলেন এবং ওনার মা আর্থিকভাবে সংগ্রাম করছিলেন। তাকে 9 বছর বয়সে আগে দুবার ওয়ার্কহাউসে পাঠানো হয়েছিল। তার বয়স যখন 14 বছর, তখন তার মা মানসিক আশ্রয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। চ্যাপলিন অল্প বয়সে তিনি ফ্রেড কর্নো কোম্পানিতে স্বাক্ষর করেন, যা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য স্কাউট হয়েছিলেন এবং 1914 সালে কিস্টোন স্টুডিওতে উপস্থিত হতে শুরু করেছিলেন। তিনি শীঘ্রই ট্রাম্প ব্যক্তিত্বের বিকাশ ঘটান এবং একটি বড় ফ্যান বেসকে আকৃষ্ট করেন। আসলে এই যে ওনার সম্বন্ধে আমি বলছি না, এনার সম্বন্ধে আমি পড়েছিলাম। আর দেখো, ছবিটা করতে গিয়ে মনে হলো যে একটু তোমাদের ওনার সম্বন্ধে একটু গল্প করে শোনাই। কেন, উনি ছবি করেছেন, আমরা দেখেছি, ওনার ছবি দেখে আমরা খুব আনন্দিত হই, কিন্তু ওনার সম্বন্ধে অনেকেই খুব কমই
জানেন। বেশি অংশ মানুষ উনি একজন অভিনেতা এটাই জানেন। হুম। যাই হোক, ওনার এত সুন্দর সুন্দর ছবি, 1918 সালে নাগাদ তিনি ছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব। 1919 সালে চ্যারি চ্যাপলিন ইউনাইটেড আর্টিস্ট ডিস্ট্রিবিউশন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা করেন, যা তাকে তার চলচ্চিত্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। তার প্রথম ফিচার লেংথ ফিল্ম ছিল দ্য কিড, 1921 সালে। তারপরে এ ওম্যান অফ প্যারিস, 1923। 1925 সালে দ্য গোল্ড রাশ এবং 1928 সালে সার্কাস। এই যে ছবিগুলো তিনি তৈরি করেছিলেন, এই ছবিগুলোর মধ্যে তখন কোনো সাউন্ড ব্যবহার করা হতো না। 1930 দশকে যখন সাউন্ড ফিল্মগুলিতে যেতে বলা হয়েছিল, তিনি তখন অস্বীকার করেছিলেন। পরিবর্তে সংলাপ ছাড়াই সিটি লাইটস 1931 সালে এবং মডার্ন টাইমস 1936 সালে তৈরি করেছিলেন। তার প্রথম সাউন্ড ফিল্ম ছিল দ্য গ্রেট ডিটেক্টর। 1940-এর দশকে চ্যাপলিনের জন্য বিতর্কের সাথে চিহ্নিত ছিল এবং তার জনপ্রিয়তা খুব দ্রুত হ্রাস পেয়ে যায় এবং তার বিরুদ্ধে কমিউনিস্ট সহানুভূতির অভিযোগও আনা হয়েছিল। কিন্তু ইনি এমন একজন ব্যক্তি, তার কোনো কিছুই অসুবিধা হয়নি। তো ওনার মধ্যে এই সব কাজের জন্য তাকে তার পারিবারিক জীবন নিয়ে অনেক কিছুই ঘটে যায়। যাই হোক, চ্যারি চ্যাপলিন মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে তিনি সুইজারল্যান্ডে বসতি স্থাপন করেছিলেন। তিনি তার পরবর্তী চলচ্চিত্রগুলিতে ট্র্যাম্পকে পরিত্যাগ করেছিলেন এবং যার মধ্যে রয়েছে মনসিয়র ভার্ডক্স 1947 এবং লাইমলাইট 1952 এবং কিং ইন নিউ ইয়র্ক 1957। তো এইভাবে তিনি ছবিগুলো করতে করতে এগিয়ে চলেছেন। এমন একটা সময়ে তিনি যখন এইগুলো করছেন, বেশিরভাগ চলচ্চিত্র তিনি নিজে লিখেছেন, পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন এবং সম্পাদনা, অভিনয় তো করেছেনই এবং সঙ্গীত রচনাও করেছিলেন। একধারে এই মানুষটার মধ্যে পরিপূর্ণতাবাদী প্রচুর, বলে কম করা যায় না। তিনি ছিলেন খুব আর্থিক স্বাধীনতা তাকে একটি ছবির উন্নয়ন ও নির্মাণে বছরের পর বছর ব্যয় করতে সক্ষম করেছিল। তার চলচ্চিত্রগুলি প্যাথোসের সাথে মিলিত স্ল্যাপস্টিক দ্বারা চিহ্নিত করা হয়, যা প্রতিকূলতার বিরুদ্ধে ট্রাম্পের সংগ্রামে টাইপ করা হয়। অনেকের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক থিম, সেই সাথে আত্মজীবনীমূলক উপাদান রয়েছে। 1972 সালে তার কাজের জন্য নতুন করে প্রশংসার অংশ হিসেবে চলচ্চিত্রকে এই শতাব্দীর তৈরি করার ক্ষেত্রে তিনি যে অনির্দিষ্ট প্রভাব ফেলেছিলেন, তার জন্য তিনি সম্মানসূচক একাডেমি পুরস্কারও পান।
দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, মডার্ন টাইমস এবং দ্য গ্রেট ডিটেক্টর প্রায়ই সেরা চলচ্চিত্রর তালিকায় স্থান করে নেওয়ার সাথে তাকে উচ্চ সম্মানও রাখা হয়েছে। তো আজকের এই ছবিটা করতে করতে তোমাদের যে গল্পটা আমি শোনালাম ওনার সম্বন্ধে, এটা লিখে রেখেছিলাম আমি। তো সেটা পড়েই তোমাদেরকে শোনালাম। জানি না গল্পটা কতটা তোমাদের ভালো লাগবে। আশা করি ছবিটা করতে করতে, দেখতে দেখতে এবং তোমরা যখন পেন্সিলে করবে, ছবিটা দেখবে, তখন এই গল্পটা শুনে মানুষটার সম্বন্ধে না একদম পুরো ছবির মতো এসে দাঁড়িয়ে যাবে তোমার সামনে। মনে হবে যেন আমি বোধহয় মানুষটাকে সামনাসামনি দেখছি। যাই হোক, ছবিটা করতে করতে এই গল্পটা শোনালাম তোমাদেরকে। আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আমি কিন্তু তোমাদের কাছে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি এবং সবাই আমার আগের ছবিগুলো দেখছো। তো এই ভিডিওগুলো দেখতে দেখতে তোমরা শেয়ার করছো, আমি বুঝতে পারছি, কারণ আস্তে আস্তে আমার চ্যানেল গ্রো করছে। চাই যে আরও একটু ভালো করে গ্রো করুক। তার জন্য সবাইকেই বলি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, জানাও যে কিভাবে আরও ছবি তোমাদের দিতে পারি, কি কি ছবি তোমাদের দরকার সেগুলো আমাকে বলো, কমেন্টস করে জানাও। স্যার আমাদের এই ধরনের ছবি হলে খুব ভালো হয়, প্যাস্টেল কালার, ওয়াটার কালার বা ক্যানভাস কালার, অয়েল কালার। তো আমি সেই রকমভাবে তোমাদেরকে ছবি প্রোভাইড করতে থাকবো আগামী দিনে। তো যাই হোক, ছবিটা করছি, দেখতে থাকো। আর চেষ্টা করবে সুন্দর করে আমি যেভাবে করছি সেইভাবে। আর বারবার করে একটাই কথা বলে যাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। খুব ভালোভাবে কাজগুলো করো, দেখো। আর আমি আগামী দিনেও আরও ছবি ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত করব। ঠিক আছে, দেখতে থাকো ছবিটা।